যায় বলিস আদৃত ভাই কিন্তু সত্যিই সুন্দর, একেবারে নজরকাড়া। আদৃতের দিকে তাকিয়ে থাকতে থাকতে আনমনেই কথাগুলো বলল রিয়া। এদিকে অনু রিয়ার কথা শোনার পর প্রথমে অবাক হলেও পরমুহূর্তেই মুখে দুষ্টু হাসি ফুটল। অনু রিয়াকে হালকা ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ রে, তুই কি প্রেমে পড়লি নাকি? পড়লে ও সমস্যা নেই, আদৃত ভাইয়ের সাথে তোকে ভালোই মানাবে। আমার বান্ধবী ও কি কম সুন্দরী নাকি? অনুর কথা শুনে রিয়া খানিকটা লজ্জা পেল। আসলেই লোকটাকে তার কাছে ভালোই লাগে, কিন্তু ভালো লাগলেই কি আর পাওয়া যাবে? দীর্ঘশ্বাস ফেলল রিয়া। মেকি রাগ দেখিয়ে বলল, কি বলছিস অনু? তাছাড়া তুই জানিস না আমার একজনের সাথে বিয়ে ঠিক। এই কথা শুনেই অনু চোখমুখ কুঁচকে ফেলল আর বিরক্ত স্বরে বলল, আরে বাদ দে তো এইসব কথা। তর ওই ফুফুকে আমার সুবিধের মনে হয় না। আর তুইও তো এই বিয়েতে খুশি হবি না। ভবিষ্যতে সংসার তো তুই করবি, তাহলে নিজের মনের কথাটা শোন। বাবার একটা কথা রাখার জন্য গিয়ে নিজের সবকিছু জলাঞ্জলি দিয়ে দিবি। আর আমার মনে হয় তুই এই বিয়েতে মতো না দিলে আঙ্কেলও জোর করবে না। রিয়া আর কিছু ভাবল না। দুজনেই বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। গোধূলির আকাশ। বারান্দার রকিং চেয়ারে গা এলিয়ে বসে আছে আদৃত। তার হাতের আঙ্গুলের ভাঁজে একটা সিগারেট। এটা সচরাচর খাওয়া হয় না, তবে মাঝে মধ্যে একটু আধটু চলেই বটে। আদৃত তাকিয়ে আছে আকাশের দিকে আর মনে মনে ভাবছে কিছু। সে কি ভাবছে সে? নিশ্চয় রিয়ার কথা। হ্যাঁ, রিয়ার কথায়। আদৃত মনে মনে ভাবছে, মেয়েটা কেমন পাষাণ, আমার দিকে একটু ফিরেও তাকায় না। পরমুহূর্তে আকাশের দিকে তাকিয়ে বলল, শোনো আকাশ, তুমি বলে দিও ওই পাষাণীকে তাকে যে আমার বড্ড বেশি প্রয়োজন। কিন্তু সে তো ফিরেও তাকায় না আমার দিকে। কেমন পাষাণ মহিলা সে, যাকে দেখার পর থেকে আমার রাতের ঘুম উড়ে গেল। তাকে এক পলক দেখার জন্য ছুটে যাই আমি। তাকে তো আমি আজ থেকে ভালোবাসি না, বাসি তো সেই 2 বছর আগ থেকেই। এইসব ভাবতে ভাবতেই আদৃত চোখ বুজল। সেই মুহূর্তে তার চোখের পাতায় ভেসে উঠল এক শাড়ি পরিহিতা কিশোরীর ছবি। আজ থেকে প্রায় 2 বছর আগে আদৃত তার বাবার সাথে কোন একটা কাজের জন্য বেরিয়েছিল। তার মোটেও ইচ্ছা ছিল না যাওয়ার, তারপরেও অপরাগ হয়ে যেতে হয়েছিল। এই নিয়ে তার মেজাজ একটু খারাপ। তার উপর রাস্তায় জ্যামের কারণে সেই মেজাজ পুরোপুরি ভাবে চটে গেল। রাগে সে ফুসফুস করতে লাগল। গাড়ির জানালার কাচটা নামাতেই তার কানে আসলো কারো হাসির শব্দ। আদৃত বিরক্ত হয়ে সেদিকে তাকতেই তার সব রাগ আর বিরক্তি যেন উধাও হয়ে গেল। নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল সেদিকেই। এক অষ্টাদশী শাড়ি পরিহিতা মেয়ে, সাদা শাড়ি পরনে তার। ঠিক মনে হচ্ছে যেন কোন সাদা পরী তার সামনে দাঁড়িয়ে আছে। আদৃতের হৃৎপিণ্ডটা কেমন যেন জোরে জোরে শব্দ করছে, যেন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে, মনে হচ্ছে এখনই বেরিয়ে এসে মাটিতে গড়াগড়ি খাবে। আদৃত তাকিয়ে রইল মেয়েটির দিকে, যে আইসক্রিম খাচ্ছে আর হাসছে খিলখিল করে। হাসির তালে তালে তার চোখগুলো ছোট ছোট হয়ে আসছে। এলোমেলো চুলগুলো বাতাসের তোড়ে চোখে মুখে ছিটিয়ে পড়ছে। হাত দিয়ে সেই চুলগুলোকে সরিয়ে বিন্দুমাত্র প্রয়াস নেই তার। সে তো ব্যস্ত আইসক্রিম খাওয়াতে আর তার সখীর সাথে কথা বলায়। কিন্তু সেই রমণী কি জানে যে কোন এক প্রেমিক পুরুষের রাতে ঘুম কেড়ে নিয়েছে সে? না না, ঘুম নয়, বরং আস্ত হৃদয়টায় নিয়ে নিয়েছে। ঠিক সেই দিন থেকেই আদৃত ভালোবাসে রিয়াকে, কিন্তু কখনো বলেনি। ওই দিন দেখার পর আর রিয়ার দেখা পায়নি আদৃত। অনেক খোঁজ করেছে সে রিয়ার, কিন্তু পায়নি খোঁজ তার হৃদয়হীনীর। তারপর থেকেই মনের এক কোণে নিজের প্রাণপ্রণয়িনীর জন্য জমিয়ে রেখেছে ভালোবাসা।
আদৃত তো মনে করেছিল আর হয়তো পাবে না দেখা তার প্রাণপ্রণয়ীর, কিন্তু ভাগ্য তাকে আবার দেখা করিয়ে দিল। এই 2 বছরে কত যে কল্পনা জল্পনা করেছে আদৃত তার প্রাণপ্রণয়ীকে নিয়ে। অনেক সময় এমনও মনে হয়েছে তার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে, কিন্তু সেগুলো ছিল শুধুই তার ভ্রম। ভার্সিটির প্রথম দিন সে তো মনে করেছিল এটা হয়তো তার মনের ভুল, কিন্তু না, সত্যিই সে তার প্রাণপ্রণয়ীকে দেখতে পাচ্ছে তার সামনে। মা, যত দ্রুত পারো মামাকে রাজি করিয়ে বিয়ের ব্যবস্থা করো। মাত্রই ভার্সিটি থেকে ফিরল রোনয়। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন ঋতু বেগম। কিন্তু আকস্মিক ছেলের এমন কথায় ভ্রুকুঁচকে ফেলেন তিনি। যে ছেলে এতদিন বলে গেল পড়ালেখা শেষ করে বিয়ে করবে, সে কিনা আজ বলছে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে। কোন কিছু ঘটল নাকি? তিনি চিন্তিত গলায় বলেন, কিছু হয়েছে নাকি রে? হঠাৎ এ কথা বলছিস কেন? রোনয় মনে পড়ে গেল আদৃত আর রিয়ার কথা। তবে সে মাকে এইসব কথার কিছুই বলল না, বরং সোজা ভাবেই বলল, কি ঘটবে? কিছুই হয়নি। কিন্তু এতদিন তো তুই নিজেই বলতি পড়ে বিয়ে করবি, তাহলে আজ এই কথা বলছিস কেন? বলেছি তো কি হয়েছে? এখন কি এটার জবাবদিহিতা করতে হবে? তোমাকে যা বলেছি সেটা করো। আমি আর কিছু বলতেও চাই না, শুনতেও চাই না। এই বলে রাগে হন হন করে চলে গেল রোনয় তার রুমে। আর এদিকে ঋতু বেগম বোকার মতো দাঁড়িয়ে রইলেন। কি হলো তার ছেলের? হঠাৎ এমন করছে কেন? রাতে রিয়া তার পড়ার টেবিলে বসে পড়ছিল। এমন সময়ে ওর ফোনটা ঝংকার তুলে বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই দেখে অনুর ফোন। রিয়া রিসিভ করতেই ওপাশ থেকে অনু বলতে থাকে, ওই বেবি শোন না। রিয়া খাতায় লিখতে লিখতেই উত্তরে বলল, কি হয়েছে বল না। অনু কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার না কিছু ভালো লাগছে না। খেতেও ভালো লাগছে না, ঘুমুতেও ভালো লাগছে না। কি যে করব? তাহলে কি করতে মন চাচ্ছে? আমার শুধু আমার মোটু জানের কথা মনে পড়ছে। অনুর মুখে এমন উদ্ভট নাম শুনে রিয়া আশ্চর্য হয়ে বলল, এই এই তোর মোটু জানটা আবার কে রে? রিয়ার এমন প্রশ্নে অনু মুখ গোমরা করে বলল, কে আবার জানিস না তুই? ওই রওনাকি তো আমার মোটু জানটা, ময়নাটা, কলিজাটা। ও থামো বইন থামো। বাপরে বাপ, তর এতগুলা জান, কলিজাগুলোকে গুনতে গেলে ক্যালকুলেটারই নষ্ট হয়ে যাবে। সত্যি বলছি রে বেবি, এই মোটু জানটাকেই মনে ধরেছে রে, আর কারো দিকে তাকাবো না। গড প্রমিজ। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে নে। প্রতিবার এই এক কথায় বলিস। অনু বেশ ভাব নিয়ে বলল, হু, দেখে নিস। কিছুক্ষণ চুপ থেকে আবার দুষ্টু হেসে বলল, তোকে আর আদৃত ভাইকে একবারে পারফেক্ট লাগবে। মেড ফর ইচ আদার এমন। আদৃতের কথা উঠতেই রিয়া অন্যমনস্ক হয়ে গেল। অনু ওপাশ থেকে ডেকে উঠল, কিরে কই হারিয়ে গেলি? না কিছু না। বল, ভালোই হবে তাই না? তুই আদৃত ভাই আর আমি আর আমার মোটু জান। অনুর মুখে আবার উদ্ভট নাম শুনে রিয়া ফোন কেটে দিল। পরমুহূর্তে আবার অনুর বলা কথাগুলো মনে পড়ে গেল। সেই সাথে রিয়া লজ্জায় লালনীল হয়ে উঠল। মনে পড়ল আদৃতের সেই মোহনীয় হাসি, সেই চাহনি। অতি লজ্জায় রিয়া বই দিয়ে মুখ ডেকে ফেলল। একটু অবাধ্য হলে কি দোষ হয়ে যাবে? বাবার কথায় রোনয় ভাইকে বিয়ে না করে আদৃতকে একটু ভালোবাসলে কি খুব খারাপ হয়ে যাবে? বাবা নিশ্চয় তার মেয়ের সুখের দিকটাই আগে দেখবে। হ্যাঁ, বাবা ঠিকই আমাকে বুঝবে। এই ভেবে রিয়া মুচকি হাসল। এরা বাওয়ালাও, একটু ভালোবাসলে ক্ষতি কি? ভালোবাসা তো আর অন্যায় না। এদিকে অনু ফোন হাতে নিয়ে বিছানার উপর বসে আছে আর মুচকি মুচকি হাসছে। ভাবছে হয়তো তার বান্ধবী প্রেমে পড়েছে।
হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে নেমে পড়ল বিছানা থেকে। এগিয়ে গেল পড়ার টেবিলের দিকে। ব্যাগ থেকে একটা চিরকুট বের করল। চিরকুটে জ্বলজ্বল করছে একটা 11 ডিজিটের নাম্বার। অনু নাম্বারটা নিজের ফোনে তুলল। নাম্বারটা হচ্ছে তার মোটু জান অর্থাৎ রওনাকের। অনেক কারসাজি করে এই নাম্বারটা জোগাড় করতে পেরেছে। সেই কাহিনী আর না বললেই নয়। অনু কল লাগালো নাম্বারে। রিং হতে থাকলো কিন্তু কেউ তুলল না। অনু এইভাবে প্রায় 20 বার কল দিল, কিন্তু কেউ তুলল না। 21 বারের মাথায় কেউ রিসিভ করল ফোনটা আর এক প্রকার চিল্লিয়েই বলল, কোন শালারে, এত ফোন দিচ্ছিস কেন? তোদের জন্য কি এখন একটু ওয়াশরুমেও যেতে পারবো না? ফোন দিচ্ছিস তো দিচ্ছিসই। রওনাক এতক্ষণ ওয়াশরুমে ছিল। সেখান থেকেই সে শুনতে পায় তার ফোনটা বেজে চলছে এক নাগাড়ে। যেন কল দাতা পণ করেছে তাকে আর ওয়াশরুমে থাকতে দেবে না। ওপাশ থেকে অনু বলল, কি হয়েছে আমার মোটু জান, চিল্লাচিল্লি করছো কেন? রওনাক অতি আশ্চর্যন্তী গলায় বলল, এই মেয়েকে তোমার মোটু জান? আমাকে দেখে কি তোমার মোটু মনে হয়? মোটু তো নন, কিন্তু হালকা একটু মোটু তো আছেনি। এই মেয়েকে তুমি সত্যি করে বলো তো? কে আবার? আমি তো তোমার বাচ্চার মা বলছি গো। আমার তো বিয়ের বয়সই হয়নি। আর তুমি কি না আমার মতো একটা মাসুম বাচ্চাকে তোমার বাচ্চার বাবা বলছো? অনু ভেংচি কেটে বললে, হু আইসে আমার বুড়ো দামড়া কচি খোকা সাজতেন। এই ভাঙ্গা রেডিও, তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমি কিন্তু বুঝে ফেলেছি এটা তুমি। রওনাকের এই কথায় অনু অবাক হয়ে আমতা আমতা করতে করতে ফোন কেটে দিল। আর এদিকে রওনাক হেসে কুটি কুটি। হু আসছে তাকে বোকা বানাতে? গলার স্বর চিনেই বুঝে গেছে এটা যে ওই ভাঙা রেডিওটা। চৌধুরী পরিবারের সবাই একসাথে ডিনার করতে বসেছে। এমন সময় আদনান সাহেব বলে উঠলেন, ভাবছি আফনান আর রোজার এনগেজমেন্ট ডেটটা এবার ফিক্সড করেই ফেলব। রেনু বেগম বলে উঠলেন, ঠিকই বলেছ গো। ওদের বিয়েটা হয়ে যাওয়ার পর আদৃত আর শৈলীর বিয়েটাও দিয়ে দিব। ওনার এমন কথায় কেউই খুশি হতে পারেনি। কারণ শৈলীর মতো এমন উড়নচণ্ডী মেয়েকে কেউ পছন্দ করবেন না। মেয়েটা কোন আদব কায়দাও চেনে না। আদনান সাহেব তো মোটেও পছন্দ করে না তাকে। তবুও স্ত্রীর মনক্ষুণ্ণ যাতে না হয় এজন্য কিছু বলেও না। অলি তো সহ্যই করতে পারে না শৈলীকে। রেনু বেগমের কথায় আদৃতের কপাল রীতিমতো কুঁচকে গেল বিরক্তিতে। বন্ধু হলেও শৈলীকে আদৃতের বিরক্ত লাগে ওর নেকামির জন্য সারাক্ষণ লেপ্টে থাকবে সুরতার সাথে। আদৃত গম্ভীর গলায় বলল, তোমার সে আশায় সেগুড়ে বালিমা। তোমার ওই শৈলীকে আমি কিছুতেই বিয়ে করব না। আর ওকে আমি বন্ধুর থেকে বেশি কিছু ভাবি না। রেনু বেগম বললেন, কেন বন্ধুকে কি কেউ বিয়ে করে না? তোমাকে কতবার বলেছি মা, আমার বিয়ের ব্যাপারে তোমাকে কিছু ভাবতে হবে না। আর তোমার বঞ্জির মতো একটা নেকাকে আমি কিছুতেই বিয়ে করব না। আমি জানি সবই। তুই তো আবার ভার্সিটিতে অন্য কাউকে পছন্দ করিস। সবই বলেছে আমাকে শৈলী। তোর বিয়ে করলে শৈলীকেই করতে হবে। অন্য কাউকে আমি কখনোই মানব না। এতক্ষণ আদৃত নিজেকে সামলে রেখেছিল, কিন্তু নিজের মায়ের এমন বাঁকা কথায় তার মেজাজ বিগড়ে গেল। সেই সাথে অন্যদের অবস্থাও তেমনই। আদৃত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, হ্যাঁ করি, অন্য কাউকে পছন্দ তো কি হয়েছে? বিয়ে করলে আমি ওকেই করব। আর এটা তোমাকে মানতেও হবে। আর নিজের নেকা বোনজিকে বলো আমার উপর কম নজরদারি করার জন্য। এই বলে আদৃত চলে গেল। ওর চলে যাওয়াতে বাকিরাও চলে গেল। খাওয়ার ইচ্ছা সবারই মরে গেছে। আদনান সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন।
তার স্ত্রী একটু বেশি সরল, যে যা বুঝো দিবে তাই বুঝবে। অলি আর আফনানও চলে গেল। তাদের মা সবসময় বেশি বেশি করে নিজের বোনের মেয়েকে নিয়ে। আসবো ভাইয়া? রুমে বসেছিল আদৃত। বিরক্ত লাগছে তার। তার মা সবসময়ই এমন করে। এইসবি ভাবছিল আদৃত। এমন সময় ছোট বোন অলির কণ্ঠ শুনে সেদিকে তাকালো। অলিকে দেখেই মুচকি হেসে বলল, আরে আয় না। অন্যদিন তো লাফাতে লাফাতে চলে আসিস, আজকে আবার পারমিশন নিছিস কেন? অলি একটু গলা ঝেড়ে বলল, বুঝলে ভাইয়া, প্র্যাকটিস করছি। কিসের প্র্যাকটিস? জিজ্ঞাসু গলায় বলল আদৃত। আসলে কিছুদিন পর তো ভাবিরা চলে আসবে। আমার দু ভাই প্রেম করছে। তাদের বউরা চলে আসলে তো যখন তখন ঢিকতে পারবো না, তাই এখন থেকেই প্র্যাকটিস করছি। অলির এমন কথায় হেসে ফেলল আদৃত। এরা বাওয়ালাও, খুব পাকা হয়েছিস তাই না? তুমি এতদিনে জানলে? আচ্ছা এসব বাদ দাও আর বলো, ভাবি দেখতে কেমন? নিশ্চয় অনেক সুন্দর তাই না? কতদিন তোমাদের রিলেশনের? আর আমার সাথে কখন দেখা করাবে? অলির এত প্রশ্নে আদৃত শব্দ করে হেসে উঠে বলল, আরে আসতে আসতে একটা একটা করে প্রশ্ন কর বোন। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। আচ্ছা আমি তো প্রশ্ন করেই ফেলেছি, এখন তুমি উত্তর দিয়ে দাও একটা একটা করে। ঠিক আছে। আসলে ওর সাথে আমার কোন সম্পর্ক নেই। ওকে আমি 2 বছর আগে থেকেই পছন্দ করি, কিন্তু এখনো বলা হয়নি। ভাবতেছি কয়দিন পর বলবো। তাড়াতাড়ি বলে দিও ভাইয়া, পরক না আবার কেউ নিয়ে যায়। যা তো ঘুমা গিয়ে। এত বড়দের মতো কথা বলিস না। মনে রেখো আমার 18 বছর হয়ে গেছে। এখন আমার বিয়ের বয়স। তোমাদের জন্য আমার বিয়েটা আটকে রয়েছে। টেবরি। অলিকে আর পায়কে এক ছুটে দৌড়ে পালালো। আর আদৃত হাসত লাগল। আসলেই তাদের ছোট বুড়িটা বড় হয়ে গেছে। কয়দিন পর বিয়ে ও দিয়ে দিতে হবে। দিনগুলো কিভাবে দেখতে দেখতে পার হয়ে যায়। সময় প্রবাহমান। সে কখনো কারো জন্য অপেক্ষা করে না। এগিয়ে যায় নিজ গতিতে। শুধু রয়ে যায় মানুষের কতগুলো জীবন্ত অনুভূতি। কেটে গেছে প্রায় অনেক দিন। গত দিনগুলিতে রিয়ার মনে অদ্ভুত এক নতুন অনুভূতি দোলা দিয়ে গেছে। আস্তে আস্তে তার মনে আদৃতের জন্য ভালো লাগা তৈরি হচ্ছে। সব বিধি নিষেধ ভুলে গিয়ে সে ভিন্ন এক অনুভূতির স্রোতে গা ভাসিয়েছে। আদৃতকে একদিন না দেখলেই তার কেমন অস্থির অস্থির লাগে। কিছু ভালো লাগে না। কিন্তু যখনই তাকে চোখের সামনে দেখে তখনই তার হৃৎস্পন্দনের গতি বেড়ে যায়। মনে হয় এই বুঝি হৃৎপিণ্ডটা বেরিয়ে এসে মাটিতে গড়াগড়ি খাবে। আদৃতকে দেখলেই রিয়ার শরীরে কাঁপন ধরে যায়। হাত পা কাঁপতে শুরু করে। হাতের তালু ঠান্ডা হয়ে যায়। সে সম্পূর্ণ নতুনভাবে পরিচিত এই অনুভূতির সাথে। কি নাম দেবে এই অনুভূতির? ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা? এটা তো ভালোবাসাই। ওই তো কিছুদিন আগে ওইদিন আদৃত ভার্সিটি আসেনি বলে রিয়ার মন খারাপ হয়েছিল। কেমন কেমন করছিল তার মনটা। মুখটা কেমন শুকনো লাগছিল। কিন্তু ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে রিয়া দেখতে পায় তার ভালোবাসার পুরুষকে, যে কিনা গেট দিয়ে মাত্র প্রবেশ করল। রিয়া তাকিয়ে থাকল মুগ্ধ হয়ে। কি সুন্দর লাগছে তাকে কালো কালার শার্টটিতে। তার ঠোঁটের হাসিটা কত মোহনীয়। তা দেখে রিয়ার ঠোঁটেও মুচকি হাসি ফুটে উঠল। অবশ্য রিয়ার এসব কার্যকলাপ আদৃত টের পায়। সে ভালো করেই বুঝতে পারে তার সুখ ও আস্তে আস্তে তার প্রেমে পড়ছে। আজ রিয়া আর অনু ভার্সিটি শেষে বেরিয়েছি শপিং মলের উদ্দেশ্যে। যেহেতু কাল তাদের ভার্সিটিতে অনুষ্ঠান আছে, তাই আজ তারা দুজন মিলে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করবে। তাই তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল শপিং মলের উদ্দেশ্যে।
কিরে অনুর মোটুজান, কেমন আছিস? রওনাক বিরক্ত হলো জিসানের এমন মশকরায়। ওইদিন অনু ফোনে কি বলেছিল তা বন্ধুদের কাছে বলেছিল রওনাক, কিন্তু এখন দেখি তাকে নিয়েই মজা করছে সবগুলো। জিসানের কথায় ওইদিকে আদৃত আর প্রিয়া হাসছে। রওনাক চোখ পাকিয়ে তাকালো, সাথে সাথেই তারা দুজনে মুখে আঙুল দিয়ে চুপ হয়ে গেল। রওনাক বলল, তোরা কি আমার বন্ধু নাকি শত্রু বলতো? ওই ভাঙ্গা রেডিওর কথা শুনে এখন আমার সাথেই মজা মারছিস? জিসান বলল, কেন রে, এত কিউট নামটা বুঝি তোর পছন্দ হয়নি? কিউট না ছাই। বিরক্তিতে কপাল কুঁচকে বিড়বিড় করে বলল রওনাক। এই পর্যায়ে প্রিয়া এসে বলল, যাই বলিস রওনাক, মেয়েটা কিন্তু একবারে নজরকাড়া সুন্দরী। আর তুই কিনা পছন্দ করিস না? তুই কোলে নিয়ে বসে থাক তাহলে। ওর মতো একটা ভাঙা রেডিওকে যে বিয়ে করবে না, সে কিছুদিনের মধ্যেই একেবারে সারা জীবনের জন্যই বয়রা হয়ে যাবে। রওনাকের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। এর মধ্যে জিসান বলল, আচ্ছা এসব বাদ দে আর চল আমরা শপিং মলে যাই। আমরা 5 বন্ধু কিন্তু কাল একই কালার ড্রেস পরব। তাই চল সবাই একসাথে গিয়ে কিনে নিয়ে আসি। আদৃত বলল, ভাই তোরা যা, আমার ভালো লাগছে না। রওনাক কপাল কুঁচকালো আর বলল, নাটক করবি না একদম, চল বলছি। আদৃত কোনোভাবেই বুঝাতে পারল না তাদের অজ্ঞতা হার মেনে রাজি হলো যাওয়ার জন্য। তখনই প্রিয়া বলল, শৈলী তো আসে নাই আজকে, তাহলে কি করব? আদৃত বিরক্ত হল। রওনাক তা দেখে বলল, ভালো হয়েছে আসে নাই, নেকা একটা। ওর নেকামি দেখলে গা জ্বলে যায় আমার। কেউ আর কিছু বলল না। সবাই মিলে হই হই করে বেরিয়ে পড়ল শপিং করতে। শপিং মলে পৌঁছেই রিয়া অনু তাদের পছন্দ মতো জিনিস কেনাকাটা করছিল। হঠাৎ অনুর চোখ ছেলেদের জামাকাপড়ের কালেকশনের দিকে। একটা পাঞ্জাবি চোখে পড়ল, এটা দেখেই অনুর পছন্দ হয়ে গেল। মনে মনে কল্পনা করে নিল রওনাককে এটাতে কেমন লাগবে। সেই রিয়াকে ডেকে আনল, এই রিয়া এদিকে আয়। হ্যাঁ বল, কি হয়েছে? অনু পাঞ্জাবিটা দেখিয়ে বলল, ওই দেখ পাঞ্জাবিটা সুন্দর না? রিয়া তাকালে পাঞ্জাবিটার দিকে, আসলেই সুন্দর। তারপর কপাল কুঁচকে তাকালে অনু দিকে আর বলল, হ্যাঁ সুন্দর তো, কি হয়েছে? এখন কি তুই এই পাঞ্জাবিটাও কিনে নিয়ে পরবি নাকি? লাইক সিরিয়াসলি অনু, তোরও এখন ছেলেদের পোশাকেও নজর পড়েছে? তুই কি রে এমনিতে শপিং করতে এলে এখানে ওখানে করতে করতে আমাকে ঘুরিয়ে মারিস, এখন আবার পাঞ্জাবি? বিরক্ত নিয়ে বললে রিয়া। অনু অবাক হয়ে গেল। সে কখন বলল পাঞ্জাবি পরবে? অনু দুহাত জোর করে বলল, থামো বইন, আর ভাষণ দিতে হবে না, আমি মাত্র জিজ্ঞেস করেছি কেমন এটা। ওইদিকে আদৃত আর রওনাক রাও ছিল ওইখানেই। হঠাৎ রওনাকের চোখ গেল ওইদিকে যেদিকে রিয়ারা ছিল। রওনাক দেখল অনু বারে এদিকেই তাকাচ্ছে আর রিয়াকে কি যেন বলছে আর দেখাচ্ছে। রওনাক ভাবল একটু মজা করা যাকেই ভাঙ্গা রেডিওর সাথে। তাই সে গলাটা একটু উঁচু করে অনুকে উদ্দেশ্য করে বলল, এই এদিকে তাকিও না, আমরা কিন্তু মেরি। অনু হঠাৎ এমন কথা এদিক ওদিক তাকিয়ে আওয়াজের উৎস খুঁজল, তখন দেখতে পেল সামনে রওনাকরা দাঁড়িয়ে আছে। অনুর বুঝতে অসুবিধা হলো না এটা যে রওনাক তাকেই বলেছে। অনুর কপাল কুঁচকে এলো রওনাকের এমন কথায়। সে কেন তাদের দেখতে যাবে? তার কি আর খেয়ে দে কাজ নেই যে শুধু অন্যের মুখের দিকে তাকিয়ে থাকবে? তারা দুই বান্ধবী তো পাঞ্জাবি দেখছিল। আচমকা তার মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসল। সাইড থেকে রিয়াকে টান মেরে নিজের সামনে এনে বলল, আমিও মেরি, এই দেখেন এটা আমার বেবি। আদৃত আর রওনাক তার 4 বন্ধু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল।
রওনাককে ভারী চিন্তিত দেখা গেল। আসলে সে চিন্তিত না, ভান করছে সে ভাবুক গলায় জিজ্ঞেস করল, তাহলে মা আর মেয়ে কি একসাথেই পয়দা হয়েছিলে নাকি? এই বলে রওনাক, আদৃত, জিসান এবং প্রিয়া হো হো করে হেসে উঠল। ওইদিকে রিয়াও মুখ টিপে হাসতে থাকল। আর রিয়ার হাসি দেখে রবগে গেল। কেমন বান্ধবী, তার তাকপ অপমান করা হচ্ছে আর রিয়া বদটা কেমন করে হাসছে। অনু রেগে গিয়ে গোজগোজ করতে করতে চলে গেল। রিয়া এই পর্যায়ে হাসি থামিয়ে এক পলক তাকালো আদৃতের দিকে। ইস, কি সুন্দর করে হাসে লোকটা, মনে হয় যেন মুক্ত ঝরছে। শুধু তাকিয়ে থাকতেই মন চায়। রিয়া ভাবনার মধ্যেই আদৃত ও তাকালো তার দিকে। মুহূর্তেই রিয়ার সারা শরীর কাটা দিয়ে উঠল। কেমন হিম করা একটা অনুভূতির শিহরণ বয়ে গেল তার মেরুদণ্ড বেয়ে। কি আছে সেই চোখে? তাকালেই কেমন জানি নেশা ধরে যায় রিয়ার, হারিয়ে যায় সে। রিয়ার কেমন জানি লজ্জা লাগলো আদৃতের এমন চাহনিতে। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে গেল। রিয়া আই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল, সেও ছুটলে অনুর পিছু পিছু। এখন তার অনির অভিমান ভাঙাতে হবে। এদিকে আদৃত দেখল রিয়ার লজ্জায় লাল হওয়া চেহারাটা। সেও মুচকি হাসল। তার ভালো লাগে রিয়ার এমন লজ্জা লাগায়। যখন তাকে দেখে তখনই মেয়েটা লজ্জা পেয়ে আড়ালে চলে যায়। কি রে ভাই, নতুন নতুন প্রেমে পড়লে কি এতই লজ্জা লাগে নাকি? মনে মনে আদৃত একটা সিদ্ধান্ত নিল। সেই সাথে তার ঠোঁটে ফুটে উঠলে এলটা রহস্যময়ী হাসি। খুব শীঘ্রই তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সুখ। মনে মনে এই কথাগুলো বলে আদৃত তাকালো সেদিকে যেখানে এখনো রিয়াকে দেখা যাচ্ছে। এরই মধ্যে রিয়াও পিছনে ফিরে তাকালো। আদৃতকে তার দিকে তাকিয়ে থাকতে দেখেই সে থতমত খেল। সেই সাথে ঘিরে ধরল একরাশ লজ্জা আর অস্বস্তি। রিয়া দ্রুত কদমে চলে গেল সেখান থেকে। আর আদৃতের ঠোঁটে শীত হাসির রেখা। সকাল সকাল রিয়ার ঘুম ভাঙল খুব সুন্দর মিষ্টি একটা স্বপ্ন দেখে। আর সেই স্বপ্নের রাজকুমারটাকে নিশ্চয় আদৃত। হ্যাঁ, আদৃত ছাড়া আর কেই বা হবে। স্বপ্নের আদৃতকে দেখেও রিয়ার লজ্জা লাগছে ভীষণ। মনে হচ্ছে আদৃত তার সামনেই ছিল। সে মাঝে মাঝে অবাক হয়, কই আগে তো সে কখনোই এত লজ্জা পেত না। কিন্তু আদৃতের প্রতি অনুভূতি তৈরি হওয়ার পর থেকে তার হুটহাট এমনিতেই ভীষণ লজ্জা লাগে। কালকে তো আদৃতের সাথে চোখাচোখি হওয়ার পর থেকে শুধু ওই চোখ জোড়াই ভেসে উঠছে বারবার তার চোখের পাতায়। আর এদিকে আরেক জীবন্ত ক্যামেরা তো আছেই। আর সেটা হলো অনু। কালকে শপিং মল থেকে যেভাবে বেরিয়ে এসেছিল রিয়া, মনে হয়েছিল তার হয়তো অনুর রাগ ভাঙানোর জন্য বহু কসরত করতে হবে। কিন্তু না, ওই মেয়েটা তো ভারী দুষ্টু আছে। রিয়া যখন ওর কাছে গেল তখন অনু তাকে দেখেই মিটিমিটি করে হাসতে লাগল। রিয়া তো ভারী অবাক, আর ভাবছে এই মেয়ের হলো কি। এই তো কিছুক্ষণ আগে রেগে বম হয়ে চলে আসলো, এখনই আবার মিটমিট করে হাসছে। পাগল হলো নাকি? রিয়া তখন অবাক হয়ে জিজ্ঞেস করল, কিরে, কি হলো তোর? এই না রেগে বেরিয়ে আসলি, এখনই আবার হাসছিস? রেগে থাকার কথা শুনে অনু তার হাসি থামিয়ে দিয়ে মুখটা থমথমে করে ফেলল। তা দেখে রিয়ার অবাকের মাত্রা যেন দ্বিগুণ হল। রিয়া আবার জিজ্ঞেস করল, আমি আসলে ঠিক বুঝি না ভাই, তুই এত মুড কিভাবে চেঞ্জ করিস? অনু ভুল ধরিয়ে দেওয়ার মতো করে বলল, আমি তোর বোন হই ভাই না। So, don't call me ভাই। রিয়া এবার অনুর মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, নাটক বন্ধ করবি তুই? অনু আবার হাসতে শুরু করল। হঠাৎই অনু গলা ছেড়ে গাইতে শুরু করল, চোখে চোখে কথা হবে, হবে ছেড়েখানি, নোটে গাছে জল দেবে, রাজা আর রানী।
অনুর এমন উদ্ভট গান শুনে রিয়া হকচকিয়ে গেল। রিয়া হকচকানো কণ্ঠে বলল, এই পাগল হলি নাকি, এমন উদ্ভট গান গাচ্ছিস কেন? অনু রিয়ার কথার উত্তর না দিয়ে উল্টো রিয়াকে খোঁচা মেরে বলতে লাগল, কে যেন বলেছিল কোনোদিন প্রেমে পড়বে না কারো। এখন তো দেখি ভালোই চলছে চোখে চোখে ইশারা করা, কথা বলা। আসলে এখন মানুষের কথার কোন সত্যতা থাকে না, কাকে বিশ্বাস করব আল্লাহ। আর এদিকে দেখো ওই বদ ছেলেটা আমাকে পাত্তায় দেয় না, আফসোস আমার কপালটা। অনু মিছি মিছি হা হুতাশ করে বলল কথাগুলো, আর আড়া চোখে তাকিয়ে দেখল রিয়াকে। রিয়া অনুর এমন কথায় আর তাকানো দেখে থতমত খেয়ে গেল। সেই থেকে কালকে সারাদিন অনু শুধু রিয়াকে খচিয়েই গেছে। এইসবি ভাবছিল রিয়া সেই ঘুম থেকে উঠার পর। ফোনের আওয়াজে তার ভাবনার ইতি ঘটল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল অনু ফোন দিচ্ছে। রিয়া রিসিভ করতেই অনু বলল, কিরে কোথায় তুই? আজকে যে অনুষ্ঠান আছে ভুলে গেছিস নাকি? আর আমাদের তো পারফর্মও করতে হবে, তাড়াতাড়ি চলে আয়, আমাদের তো প্র্যাকটিসও করতে হবে আবার। রিয়া শুধু ছোট করে হুম আসছি বলে রেখে দিল। তারপর চলে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রিয়া দ্রুত রেডি হয়ে নিল। রিয়া আজকে লাল আর সাদা এই দুটো শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরেছে। কানে পরেছে একজোড়া সাদা ঝুমকো। হাঁটু সমান লম্বা চুলগুলো খোপা করে নিয়েছে। খোপায় দিয়েছে লালা গোলাপের গাজরা। ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক। চোখের চশমাটা আজ খুলে ফেলেছে সে। টানা টানা চোখগুলো আজ কাজলের ছোঁয়াতে বেশ নজর কাড়া লাগছে। এই তো সাজ কমপ্লিট তার। নিজেকে আয়নায় একবার পরখ করে রিয়া মুচকি হাসল। পরমুহূর্তেই বেরিয়ে পড়ল বাবাকে দেখানোর উদ্দেশ্যে। যতক্ষণ পর্যন্ত না তার বাবা বলবে যে মাশাল্লাহ আমার মাটাকে খুব সুন্দর লাগছে, ততক্ষণ পর্যন্ত রিয়ার মনে হবে তার সাজ সুন্দরী হয়নি। রিয়া তার বাবার রুমে সামনে গিয়ে দেখল রাহাত সাহেব তার ঘরে নেই। রিয়া ভাবল হয়তো ড্রয়িং রুমে বা বাগানে আছে, তাই সে উপরতলা থেকে নিচে নেমে আসলো। নিচে আসতেই দেখা হলো তাদের বাড়ির কাজের মেয়ে রুমার সাথে। রুমা তাকে দেখে মুখটা হা করিয়ে তাকিয়ে রইল। তোমাকে কি সুন্দর লাগছে গো রিয়া আফা, এক্কেরে পরীর মতো লাগতেছে গো। রিয়া মুচকি হাসল। ড্রয়িং রুমে চোখ বুলিয়ে দেখল না এখানেও তার বাবা নেই। রুমাকে জিজ্ঞেস করল, রুমা বাবা কোথায় রে? আফা খালুজান তো বাগানে আছে। আচ্ছা ঠিক আছে। রিয়া বাগানে দিকে গেল। দেখল তার বাবা বসে বসে কি যেন ভাবছে। রিয়া চুপি চুপি গিয়ে বাবার চোখ ধরল। রাহাত সাহেব হঠাৎ এমন হওয়ায় প্রথমে চমকে গেলেও পরে বুঝতে পারলেন এটা তারই আদরের রাজকন্যার কাজ। তিনি মুচকি হেসে বললেন, এটা তো আমার মামুনি ছাড়া আর কেউ হতে পারে না। রিয়া হাত সরিয়ে বাবার সামনে এসে বসল। নিজের মেয়েকে দেখে রাহাত সাহেবের চোখ জুড়িয়ে গেল। কি সুন্দর লাগছে তাকে, একদম রিয়ার মায়ের মতো। রিয়ার মাও ছিল অনেক সুন্দরী। রিয়ার মায়ের কথা মনে পড়তেই তার মুখটা মলিন হয়ে গেল। আর ভাবলেন অদিতির রিয়ার মায়ের নাম কি একবার তাদের মেয়ের কথা মনে পড়ে না? রাহাত সাহেবের কথা না হয় তার মনে পড়ে না, এজন্য কি নিজের মেয়েটার কথা একবার মনে পড়ে না তার? আসলে রিয়ার মা অদিতি হচ্ছে অনুর আপন ফুফু, অর্থাৎ রিয়া আর অনু ফ্রেন্ড হওয়ার পাশাপাশি মামাতো ফুফাতো বোন। আবার এদিকে রিয়ার বাবা রাহাত সাহেব আর অনুর বাবা আফজাল সাহেব হলেন দুই বন্ধু। আফজাল সাহেব নিজের বন্ধুর কাছে খুবই লজ্জিত নিজের বোনের কর্মকাণ্ডের কারণে। রিয়ার বাবা মা একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। রিয়ার বয়স যখন 5 বছর তখন রাহাত সাহেবকে একটা মিশনে 6 মাসের জন্য যেতে হয়। যেহেতু রাহাত সাহেব একজন আর্মি অফিসার,
কিন্তু 6 মাস পর যখন তিনি মিশন থেকে ফিরেন তখন তিনি দেখতে পান তার 5 বছরের বাচ্চা মেয়েটা কান্না করছে আর এদিকে পুরো বাড়ি ফাঁকা। তখন ছোট্ট রিয়া কান্না করতে করতে বলে, আব্বু, আম্মু একটুও ভালো না, খুব পচা, আমাকে একা রেখে চলে গেছে ওই পচা আঙ্কেলের সাথে। আর বলেছে আমাদের দুজনকে নাকি আম্মুর সহ্য হয় না। আমি আম্মুকে আটকাতে চেয়েছিলাম কিন্তু আম্মু আমাকে ধাক্কা মেরে চলে গেছে। এই দেখো আমি কত ব্যথা পেয়েছি। অবশ্য রাহাত সাহেবও লক্ষ্য করেছিলেন স্ত্রীর আচরণে বেশ পরিবর্তন এসেছে। রাত জেগে ফোনে কথা বলা, হুটহাট রেগে যাওয়া, ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া করা এসবই চলছিল এতদিন। তিনি ভেবেছিলেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এইসব, কিন্তু অদিতি যে এভাবে পালিয়ে যাবে তা তিনি কখনো ভাবেননি। তিনি শুধু নির্বাক হয়ে রয়েছিলেন ওই দিন। তারপর থেকে একা হাতেই মেয়েকে মানুষ করেছে। আমাকে কেমন লাগছে আব্বু বললে না তো? রাহাত সাহেবের ধ্যান ভাঙ্গে মেয়ের ডাকে। তিনি মুচকি হেসে বললেন, খুব সুন্দর লাগছে আমার মাটাকে। রিয়া তার বাবাকে জড়িয়ে ধরে বলল, Thank you, Abu. আচ্ছা আমি তাহলে যাই, ওইদিকে অনু আবার রাগ করবে। ঠিক আছে মা, সাবধানে যেও। আর গাড়ি নিয়ে যাও সাথে করে, Aga. বলে রিয়া দ্রুত চলল অনুদের বাড়ির উদ্দেশ্যে। এদিকে অনু এখনো এলোমেলো চুল নিয়ে বসে আছে। তার একটাই সমস্যা, কোথাও গেলে চুল কিভাবে বাঁধবে তাই বুঝতে পারে না। অনু রেগে চিরুনিটা ছুঁড়ে মারল। আর এদিকে রিয়া ও রুমে আসছিল। হঠাৎ চিরুনি ছুঁড়ে মারায় রিয়া সরে দাঁড়াল। আর অনুকে উদ্দেশ্য করে বলল, কি রে, কি হলো, এত রেগে আছিস কেন? অনু রিয়াকে দেখে বলল, আরেব্বাস আজকে নিশ্চিত আদৃত ভাই অজ্ঞান হয়ে যাবে, তোকে যা সুন্দর লাগছে না। অনুর এমন কথায় রিয়া একটু লজ্জা পেল। Balalo. এইসব বাদ দে তো, আর বল তোর কি হয়েছে? ধুর বাল, এই চুল বাঁধতে গেলেই যত জ্বালা। আচ্ছা এদিকে আয়, আমি বেঁধে দিচ্ছি। রিয়া অনুর চুলগুলো বেঁধে দিল। তারপর তারা কিছুক্ষণ নিজেদের নাচটা প্র্যাকটিস করল। আজ তারা দুজনে একই রকম সেজেছে। দুজনকেই খুব সুন্দর লাগছে। নিচে নামতেই তাদের দেখে লিয়া বেগম মানে অনুর মা বলল, বাহ, আমার মেয়ে দুটোকে তো দেখি খুব সুন্দর লাগছে আজকে, কারো নজর না লাগুক। রিয়া গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলল, বাপি কোথায় মামুনি? আসলে অনুর বাবাকে রিয়া ছোট থেকেই বাপি বলে ডাকে। লিয়া বেগম মুচকি হেসে বললেন, উনি তো অফিসে চলে গেছেন সেই কখন। অনু বলল, আচ্ছা মা, আমরা তাহলে যাই। ঠিক আছে, সাবধানে যাস। তার দুজনে ঠিক আছে বলে বেরিয়ে পড়ল। এদিকে রওনাক বারবার গেইটের দিকে উকি দিচ্ছে। তারা সবাই আজকে একই কালার ড্রেড পরেছে। রওনাক বারবার আদৃতকে বলছে, কি রে, এখন ও তো দেখি তোর সুখ পাখি আসার নাম নেই। আদৃত এইবার অতিষ্ঠ হয়ে বলল, তুই চুপ যা ভাই, ওদের আসার সময় হলে এসে পড়বে। এই বলে আদৃত অন্যদিকে চলে গেল। আদৃতের পিছু পিছু শৈলীও গেল। মানে আদৃত যেখানে শৈলীও সেখানে। একদম লেপ্টে থাকবে আদৃতের সাথে। আদৃতের এসব ঘেঁষাঘেঁষি একদম ভালো লাগে না। শৈলী গিয়েই আদৃতকে জড়িয়ে ধরল আর বলল, আদৃত চল না, আমি আর তুই একটা সেলফি তুলি। আদৃত বিরক্ত হয়ে কিছু বলবে তখনই আগমন ঘটল রিয়া আর অনুর। রিয়াকে শাড়িতে দেখে আদৃতের হার্টবিট দ্রুত হয়ে গেল। সে দ্বিতীয়বার রিয়াকে শাড়িতে দেখছে। সাদা লাল শাড়িতে একদম পরীর মতো লাগছে তার সুখকে। আদৃত যেন অন্য এক ঘরে চলে গেছে। মেয়েটা কি জানে, তাকে দেখে এখন আদৃতের মনের মধ্যে কিছু মিছু হচ্ছে। একটু অবাধ্য হতে ইচ্ছে করছে। মন চাচ্ছে এখনই গিয়ে জড়িয়ে ধরতে, লালরঙা ওই ঠোঁটগুলোতে নিজের স্পর্শ এঁকে দিতে।
মেয়েটা কি বুঝতে পারছে এইসব কিছু? তাকে এভাবে উস্কে দেওয়া কি অন্যায় নয়? ভারী অন্যায়। আর এই অন্যায়ের শাস্তিও তাকে অবশ্যই দেবে আদৃত। এদিকে রিয়ার ভিতরটা ধক করে উঠল শৈলী আর আদৃতকে দেখে। চোখ জোড়া ছলছল করে উঠল। ওই মেয়েটা কি আদৃতের গার্লফ্রেন্ড? হতেই তো পারে, না হলে এভাবে জড়িয়ে ধরে আছে কেন? রিয়া আর কিছু ভাবতে পারল না, অনুকে নিয়ে দ্রুত অন্য সাইডে চলে গেল। রিয়া চলে যেতেই আদৃত ঘর থেকে ফিরল আর শৈলীকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। আর চোখ গরম করে বলল, তোকে কতবার বলেছি এভাবে জড়াজড়ি করবি না আমার সাথে। এগুলা একদম ভালো লাগে না আমার। আরেকবার যদি এমন করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আদৃতও চলে গেল সেখান থেকে। আর শৈলী রাগে ফুঁসতে লাগল। মনে মনে বলল, তুই শুধু আমার আদৃত, শুধুমাত্রই আমার। আর ওই রিয়ার কি অবস্থা করি দেখ। এদিকে রওনাক জিসান আর প্রিয়াকে বলছে, না তোরা ঠিকই বলেছিস রে। আর যাই হোক ওই ভাঙা রেডিও আসলেই সুন্দর আছে। ভাবতেছি এইবার একটা চান্স নিয়েই দেখব। জিসান বলল, আগে গিয়ে জিজ্ঞেস কর তোর জন্য এখনো চান্স আছে কিনা। প্রিয়া বলল, চান্স থাকবে না কেন, অবশ্যই আছে। দেখলি না অনু যাওয়ার সময় রওনাককে কিভাবে চোখ দিয়েই গিলে খাচ্ছিল। এ কথা শুনে রওনাকও একটু ভাব নিল। তা দেখে জিসান ভেঙচি কাটল। এর মধ্যেই অনুষ্ঠান শুরু হওয়ায় তারা সবাই চলে গেল। অনুষ্ঠান হয়েছে অনেকক্ষণ, এখন হচ্ছে নাচের পালা। প্রথমেই নাম ডাকা হলো অনুদের। রিয়ার মনটা ভালো না তখন থেকে। শৈলী আর আদৃতকে সে একসাথে মেনে নিতে পারেনি, কিন্তু এটা তো স্বাভাবিক। তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতেই পারে, কিন্তু রিয়ার মানতে পারছে না। অনু এসে তাকে তাড়া দিয়ে বলল, কি রে চল, আমাদের নাম অ্যানাউন্স করা হয়েছে তো। হ্যাঁ চল। তারা চলে গেল স্টেজে। তাদের দুজনের পারফরমেন্সটা অনেক সুন্দর ছিল, কিন্তু রিয়ার মুখ ছিল বিষণ্ণ। নাচের এক পর্যায়ে রিয়ার চুলগুলো খুলে গিয়েছিল। ওইদিকে অনু আর রওনাক ঝগড়া করতে ব্যস্ত, তাই অনুকে না ডেকে সে একা একাই চুল ঠিক করার জন্য ওয়াশরুমের দিকে গেল। হঠাৎ কেউ পিছন থেকে তার মুখ চেপে ধরল। এতে রিয়া ভয় পেয়ে গেল। আগন্তুক তাকে টেনে নিয়ে গেল একটা রুমে। রিয়া কিছু বলতে যাবে তার আগেই ঘটে গেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। রিয়ার চোখগুলো বড় বড় হয়ে গেল আগন্তুকের এমন কাজে। কে এই আগন্তুক?